আসসালামু আলাইকুম। আমরা ডিফারেন্সিয়েশনের আজকের দ্বিতীয় ক্লাসটি করব। ওকে, এই ক্লাসে আমরা ডিফারেন্সিয়েশনের বাকি অংশটুকু থেকে সম্পূর্ণ শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। ওকে, তোমরা আমাদের সাথেই থাকো এবং আমাদের প্রবলেমগুলো দেখতে থাকো। দেখো, আমরা প্রথমেই যে প্রবলেমটি দেখছি এখানে, সে প্রবলেমটি তোমরা দেখতে পাচ্ছ। আমরা প্রথমেই যে প্রবলেমটি দেখতে পাচ্ছি এটা খুব ইজি প্রবলেম বলতে পারো। একটা কিভাবে ইজি দেখো, আমরা জানি ইনভার্স ফাংশন এবং মেইন ফাংশন এগুলো কেটে যাবে, জাস্ট শুধু এখানে কি থেকে থাকবে পি। সিমিলার প্রবলেম, তাই তো? তাহলে দেখো সাইন সাইন ক্যান্সেল, ওয়াই ইকুয়াল টু কত এক্স। তাহলে আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে বলছে কিসের সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। অ্যান্সার কত? 1। ওকে, অ্যান্সার আমাদের 1। বুঝতে পারলাম? খুব ইজি। চলো দ্বিতীয় প্রবলেম। এখানে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স সাইন ইনভার্স এক্স স্কয়ার এর মান কোনটি, মানে ভ্যালু বের করতে বলছে। এখন দেখো এখানে একটু বোঝার বিষয় হচ্ছে, আমরা এই অংশটুকুকে যদি এক্স হিসেবে কনসিডার করি, এই অংশটুকুকে যদি আমি এক্স হিসেবে কনসিডার করি, তাহলে ফর্মুলাটা কি ডি ডি এক্স অফ সাইন ইনভার্স এক্স। তাহলে দেখো একটু ফর্মুলাটা লিখি আমি, ডি ডি এক্স অফ সাইন ইনভার্স এক্স, এটা সমান আমি কি লিখতে পারবো? 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা সিমিলারলি লিখি। দেখো এটা ইকুয়াল লিখতেছি আমরা 1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার বলতে এক্স স্কয়ার। কিন্তু প্রবলেম হচ্ছে আমি যেটাকে এক্স ধরে নিলাম, আমি যে অংশটুকুকে এক্স ধরে নিলাম এখানে সেটা এক্স্যাক্টলি এক্স না। তোমাকে যদি এক্স্যাক্টলি এক্স না হয়, তোমাকে কিছু মানে ড্যামারেজ দিতে হবে। কথা কি বুঝছো? যদি এক্স্যাক্টলি এক্স না হয় সেক্ষেত্রে তোমাকে কিছু প্রতিদান দিতে হবে। ঠিক আছে, সহজ ভাষায় বলি কাফারা আদায় করতে হবে। ঠিক আছে, যদি তোমাকে কাফারা আদায় করতে হয় তাহলে আমরা কি করব? আবার এই অংশটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। দ্যাট মিন্স ডি ডি এক্স অফ এক্স স্কয়ার। ওকে, তাহলে দেখো ডিফারেন্সিয়েশন টয়েস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। দিস ইজ আওয়ার অ্যান্সার। এখানে কোথায়? এটা আমাদের অ্যান্সার। কি বুঝতে পারলা? খুব ইজি। চলো আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেমে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফাংশনটা তোমরা ত্রিকোণমিতিতে অনেকবার সলভ করে আসছো, তাই না? তোমাদেরকে কিছু কিছু ফাংশন মুখস্থ রাখতে হবে, যে এইটা ইকুয়াল টু ডিরেক্ট এটা, এটা ইকুয়াল টু ডিরেক্ট এটা। এতে করে কি হবে? তোমরা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনে খুব ইজিলি সলভ করতে পারবো অনেক ম্যাথ। মানে তোমার মাঝখানের অংশগুলো করতে হবে না, স্কিপ করে যাবা, ডিরেক্ট তুমি অ্যান্সার বের করতে পারবে। তাহলে দেখো আমরা এখানে আগে দেখাবো, এরপর ডিরেক্ট তুমি চাইলে লিখতে পারো। sin x প্লাস cos x, এখানে 1 ইকুয়াল টু আমি লিখতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস sin 2x 2 sin x ইনটু cos x। তাহলে এটা যদি আমি লিখি তাহলে কত হচ্ছে? sin x প্লাস cos x, a প্লাস b হোল স্কয়ার, স্কয়ার রুট কেটে যাবে, অ্যানসার আসবে sin x প্লাস cos x। এটা আমার হচ্ছে y। তার মানে y ইকুয়াল টু কত আসছে? আমাদের 1। 1 এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে আমাদের 0। কি বুঝলা? অ্যানসার আমাদের 0। কি বুঝতে পারলা? তাহলে তোমরা কি মনে রাখতে পারো? তোমরা মনে রাখতে পারো এরকম ফরম্যাট যদি থাকে, সেটার মান 1 এবং এটাকে ইন্টিগ্রেট করতে বলুক, ডিফারেন্সিয়েশন করতে বলুক, আর ত্রিকোণমিতিতে মান বের করতে বলুক, সেম কাহিনী। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমে আমরা চলে যাই। দেখো আমরা সাধারণত বা অভ্যস্ত বলতে পারো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে, ইন্টিগ্রেশনও তাই, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে করে আমরা অভ্যস্ত। এখানে যে প্রবলেমটি দেওয়া আছে ভেরি অর্ডিনারি প্রবলেম, কিন্তু প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এখানে প্রথমে যে সমস্যাটা হয় যে সেটা ওয়াই এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করব কি? আরে ভাই এত চিন্তা করার কিছু নেই তো, তুমি এক্স এর সাপেক্ষে যেমন ভাবে ডিফারেন্সিয়েশন করছো ওয়াই এর সাপেক্ষেই তেমন ভাবে ডিফারেন্সিয়েশনই করবা, তুমি টেনশন করার তো কিছু নেই, তাই না? তাহলে দেখো আমরা কি করে প্রবলেম সলভ করি।
ওয়াই, আমরা এইটাকে একটু সুন্দরভাবে লিখি 1/y প্লাস 1 প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই y। এটাকে আমরা কি লিখতে পারি? y ইনভার্স প্লাস 1 প্লাস y, তাই তো? তাহলে y সাপেক্ষে y ডিফারেন্সিয়েশন y ইনভার্স মাইনাস 1/y স্কয়ার। ওকে, 1 এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে 0, y ডিফারেন্সিয়েশন হয়ে যাবে আমাদের কত? 1। তাহলে आंसर হচ্ছে 1 মাইনাস 1/y স্কয়ার, 1 মাইনাস 1/y স্কয়ার। আমাদের आंसर হচ্ছে এটা। কি বুঝতে পারলা? চলো আমরা নেক্সট প্রবলেমে যাই, তুমি সলভ করতে পারবা। দেখো এখানে কি বলা হচ্ছে, tan ইনভার্স 4 রুট x 1 মাইনাস 4x এর অন্তরক সহগ। এখানে একটু উল্লেখ করা উচিত যে অন্তরক সহগ এই জিনিসটা কি? অন্তরক সহগ হচ্ছে ডিফারেন্সিয়েশন করে যে মানটুকু আমি পাবো একেই বলা হচ্ছে অন্তরক সহগ। সহজ ভাষায় বলতে গেলে ডি ডি এক্স এটা বের করতে বলছে। যদি পুরো ফাংশনটাকে আমি y হিসেবে কনসিডার করি দেন এইটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে দেখো আমরা কিছু সূত্র দেখার চেষ্টা করি। 2 tan inverse x equal tan inverse 2x 1 minus x square। এরপর যদি tan inverse থেকে আমি ডাইরেক্ট sin inverse এ নিতে চাই তাহলে আমাদের হচ্ছে 2x 1 plus x square। ওকে, স্কয়ার। এরপর যদি আমি ডাইরেক্ট cos inverse এ কনভার্ট করতে চাই তাহলে 1 minus x square 1 plus x square। কি বুঝতে পারলাম? এখন আমি এই সূত্রগুলো কেন অ্যাপ্লাই করব? আমি অ্যাপ্লাই করব যাতে করে ম্যাথগুলান খুব ইজিলি এবং সিম্পলিফাই করে সহজ মানে সমাধান করতে পারি আমি। ঠিক আছে, তাহলে দেখো আমি এইটা যদি লিখতে পারি এই অংশ থেকে তাহলে ভেরি ইজি, তাই তো? চলো আমরা দেখি। দেখো আমি অথবা এখানে আমরা ইউজ করব কোনটা, এটা থেকে এটা, কোন একটা ম্যাথে আসবে আবার এটা থেকে এটা। ওকে, তাহলে দেখো এখানে আমার কি বলা হচ্ছে tan ইনভার্স 4। আমি 4টাকে এভাবে না লিখে একটু মডিফাই করি, 2 into 2 root x 1 minus 2 root x square। ওকে, এখন দেখো এখানে tan ইনভার্স 2x এইটুকু যদি x হয় তাহলে 1 minus x স্কয়ার এইটা। তাহলে আমাদের প্রথম ফর্মুলা tan ইনভার্স 2x by 1 minus x স্কয়ার ইকুয়াল আমি কি লিখতে পারবো 2 tan ইনভার্স x, এখানে x বলতে 2 root over x। কি বুঝতে পারলাম? দেখো এখন এটা ইকুয়াল টু ধরলাম আমি y, ধরি এইটা y, আমাকে বের করতে হবে অন্তরক সহগ। দ্যাট মিন্স ডি dx of y আমি 2 রাখলাম, tan ইনভার্স এর ডিফারেন্সিয়েশন কি 1 by 1 plus x স্কয়ার 1 divided by 1 plus x স্কয়ার, x বলতে 2 root x এর উপর স্কয়ার। এরপর যেহেতু এটা x না তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে root x। কি বুঝতে পারলা? দেখো তাহলে আমরা কি করব এবার 2 1 plus 4x 2 বাইরে আসবে আমাদের root x ডিফারেন্সিয়েশন 1 divided by 2 root x 2 2 কাটা, তাহলে आंसर কত হচ্ছে আমাদের 2 root x 1 plus 4x আমাদের হচ্ছে आंसर এইটা। কি বুঝতে পারলা? আমাদের কি করতে হবে তাহলে এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। তাহলে তুমি যেগুলোকে কমপ্লেক্স মনে করতেছো এই কমপ্লেক্স ম্যাথগুলোও খুব ইজি ওয়েতে তুমি সলভ করতে পারবা। ওকে, চলো আমরা নেক্সট প্রবলেমে যাই। দেখো আমাদের নেক্সট টাইপ আসতেছে প্যারামেট্রিক ফাংশন। এখন প্যারামেট্রিক ফাংশনটা কি আসলে এটা একটু আমরা দেখে আসি। দেখো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কোনো রাজনৈতিক দলে শক্তিশালী না, তাই তো?
নিয়ন্ত্রণ করতেছে আরেকজন লোক, তৃতীয় কোনো পক্ষ। ঠিক আছে, তাহলে তুমি দেখো যদি আমি চিন্তা করি x ইকুয়াল টু 2t, y ইকুয়াল টু 2t স্কয়ার প্লাস 4। আমরা ডিফারেন্সিয়েশনে যে চলকগুলো প্রধানত ইউজ করি সেগুলো সাধারণত কি x এবং y। তাহলে x এবং y এখানে ছিল মেইন চলক, এবং x এবং y কে নিয়ন্ত্রণ করতেছে কে? নিয়ন্ত্রণ করতেছে t, t নামক একটা ফাংশন। কথা কি বুঝতে পারলা? t নামক একটা ফাংশন আমাদের কি করতেছে, এখানে x এবং y কে নিয়ন্ত্রণ করতেছে। যদি তাই হয় তাহলে এই t কে বলা হবে পরামিতিক চলক। t আমাদের কি? পরামিতিক চলক। ওকে, আর এই যে ফাংশনগুলো আমাদের দেয়া আছে এই ফাংশনগুলোকে বলা হবে পরামিতিক সমীকরণ। লেখাই আছে আমাদের এই পরামিতিক ফাংশন, পরামিতিক সমীকরণ। ঠিক আছে, মানে সমীকরণ গঠন করছে। আর এই যে 2t এটা হচ্ছে একটা পরামিতিক ফাংশন। ঠিক আছে, তা দেখো আমরা প্রবলেমগুলো একটু দেখি। এখন প্রবলেম দেখার আগে আরো কিছু এডিশনাল কথাবার্তা। কি এডিশনাল সেগুলো হচ্ছে যে আমাদের এই প্রবলেমটা সলভ করতে গেলে আমি x এবং y এর ডাইরেক্ট কোনো কানেকশন খুঁজে পাবো না। যেমন প্রথম কথা হচ্ছে, মনে করো তোমাকে বলা হচ্ছে y ইকুয়াল টু x স্কয়ার, তোমাকে বের করতে বলা হয়েছে dx ইকুয়াল টু হোয়াট। ওকে, ddx অফ y ইকুয়াল হোয়াট, এটা তোমাকে বের করতে বলা হচ্ছে। এখানে ডাইরেক্ট x এর সাথে y এর কিন্তু একটা কানেকশন আছে, মানে একটা আরেকটার উপর নির্ভরশীল। কোনটা স্বাধীন কোনটা অধীন এটা আমাদের এখন আপাতত চিন্তার বাহিরে। ঠিক আছে, কিন্তু মেইন প্রবলেম হচ্ছে একটা আরেকটার উপর নির্ভরশীল, এটা তো নিশ্চিত। কিন্তু পরামিতিক চলকগুলোকে বা পরামিতিক সমীকরণে x এবং y ডিরেক্টলি কি না? নির্ভরশীল না। যদি নির্ভরশীল না হয় তাহলে এরা তৃতীয় কোনো মাধ্যমে এরা নির্ভরশীল। আমাকে ওই তৃতীয় মাধ্যমের সাপেক্ষেই x কে এবং y কে দুটোকে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তাহলে ওই তৃতীয় মাধ্যমের সাপেক্ষে আমাকে x এবং y কে পরিবর্তন করতে হবে। এর আগে যে প্রবলেমটা লিখলাম এটা লিখি আমরা আবার 2t আর y ইকুয়াল টু মনে করো 2t স্কয়ার প্লাস 4, এটা। ওকে, এখন দেখো এই x, আমি যদি x এর পরিবর্তন বের করতে চাই তাহলে কার সাপেক্ষে পরিবর্তন বের করতে হবে? তাহলে এই যে t এর সাপেক্ষে। সিমিলারলি y এর পরিবর্তন যদি তুমি বের করতে চাও তাহলে কার সাপেক্ষে পরিবর্তন হিসাব করতে হবে? t এর সাপেক্ষে। তাহলে আমি কি এইটা লিখতে পারি না? এটা লিখতে পারি না? আমি অবশ্যই পারি। যদি আমি এটা লিখতে পারি তাহলে তো আমি এটা পেয়ে যাই। তাহলে কি করতে হবে? x কে পরামিতিক চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, y কে পরামিতিক চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। চলো আমরা প্রবলেম দেখি। দেখো রিসেন্ট সালের কোশ্চেন 22-23 সেশন, বলা হচ্ছে x ইকুয়াল a থিটা মাইনাস সাইন থিটা, y ইকুয়াল টু এটা দেয়া আছে, আমাদের dy dx বের করতে বলছে। তাহলে আমি প্রথমেই বললাম যে আমরা ডাইরেক্ট কিন্তু বের করতে পারবো না, কারণ একটা আরেকটার উপর কি নির্ভরশীল। তাহলে আমাদের এইটা বের করতে বলা হচ্ছে, রাইট? বের করব আমরা এইটা, কারণ কি বললাম x এবং y কে পরামিতিক চলকের সাপেক্ষে পরিবর্তন বের করব, দেন আমরা এইটা বের করব। চলো আমরা বের করি। তাহলে আমরা কি লিখতেছি? থিটা, সরি, আমরা থিটার সাপেক্ষে পরিবর্তন বের করব। a এর মতো থাকবে, থিটা হয়ে যাবে 1, সাইন হয়ে যাবে কত? cos থিটা। ওকে, এরপর আবার আমরা কি করব? y কে পরিবর্তন করব কার সাপেক্ষে? থিটার সাপেক্ষে। তাহলে কত? আমরা যদি ডাইরেক্ট লিখি a থাকবে 1 হয়ে যাবে 0 প্লাস সরি cos হয়ে যাবে মাইনাস sin থিটা। তাহলে আমরা কি লিখতে পারি? a মাইনাস a sin থিটা। ওকে, তাহলে আমি এই মান দুটাকে এখানে ইনপুট দেব, এই মান দুটাকে এখানে বসাবো। তাহলে বসাই, কত হচ্ছে দেখো, এটা হচ্ছে y, তাহলে মাইনাস a sin থিটা, আর নিচে হচ্ছে আমাদের a 1 মাইনাস cos থিটা, a ক্যান্সেল, মাইনাস sin থিটা 1 মাইনাস cos থিটা। ঠিক আছে, এটাকে আরো সিম্পলিফাই করা যায়।
cos sin θ কে তুমি sin 2θ আকারে লিখতে পারো, 2 sin θ cos θ, আর 1 মাইনাস cos θ কে আরো সিম্পলিফাই করা যায়। যেহেতু এটা ভার্সিটিতে কোশ্চেন আছে আমরা এখানে অপশনটা দেইনি, সুতরাং আমরা একটু সিম্পলিফাই করে দেখাই। মাইনাস 2 sin θ বাই 2 cos θ বাই 2, 1 মাইনাস cos 2θ, 2 sin স্কয়ার θ বাই 2, এই 2 কাটা, ঠিক আছে? যদি ক্যান্সেল হয়ে যায় আমি এইটা ইকুয়াল টু কি লিখতে পারি, sin sin ক্যান্সেল হয়ে যাবে, cos বাই sin মানে কি ডাইরেক্ট যদি লিখি cos θ বাই 2 sin θ বাই 2, মাইনাস থাকবে একটা, তাহলে আমরা লিখতে পারি মাইনাস cot θ বাই 2, এটা আমাদের অ্যানসার। কি বুঝতে পারলা? আমাদের এইটা হচ্ছে ফাইনাল অ্যানসার যদি আমাদের এরকম প্রবলেমটা হয়। চলো আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেমে বলা হচ্ছে, এখানে দুইটা প্রবলেম দেখানো হয়েছে পাশাপাশি। x equal to t minus sin t, y equal a minus cos t হলে dx of y equal to what? আমরা এই প্রবলেমটা প্রথমে করতে যাচ্ছি। তাহলে এই প্রবলেম যদি করি তাহলে দেখো t এর সাপেক্ষে পরিবর্তন হচ্ছে এরা, তাহলে পরিবর্তন আমি করব, t হয়ে যাবে 1, sin হয়ে যাবে cos t, আর y কে যদি আমি t এর সাপেক্ষে পরিবর্তন করি তাহলে আমি কি পাবো, 1 হয়ে যাবে 0, cos t হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস sin t, তাও আমি প্লাসটা লিখতেছি না। বুঝতে পারলাম? তাহলে আমাকে বের করতে বলা হয়েছে dx of y equal sin t divided by 1 minus cos t, তাহলে এটাও সিমিলারলি লিখতে পারি cot t divided by 2, এটা অ্যানসার আমাদের। কি বুঝতে পারলা? চলো আমরা নেক্সট প্রবলেমটা করি। নেক্সট প্রবলেমটা অনেক ইন্টারেস্টিং একটা প্রবলেম। দেখো আমরা এটাকে কি এই ওয়াইটাকে এভাবে লিখতে পারি না, tan ইনভার্স 2t1 মাইনাস t স্কয়ার, আমরা কি এটা লিখতে পারি কি না? অবশ্যই পারি। তাহলে বলো tan ইনভার্স 2x 1 মাইনাস x স্কয়ার, এটা যদি হয় তাহলে আমাদের সূত্র কি ছিল, 2 tan ইনভার্স x, x বলতে এখানে আমরা t, ওকে? এরপর দেখো y এর ভ্যালু, সরি sin x, sin x যদি হয় তাহলে সেটা হচ্ছে 2t1 প্লাস t স্কয়ার, তাহলে x ইকুয়াল টু sin ইনভার্স 2t1 প্লাস t স্কয়ার, এটা যদি হয়ে থাকে আমাদের তাহলে এটা ইকুয়াল টু আমি লিখতে পারি 2 tan ইনভার্স t, ওকে? এখন আসো এটাকে যদি আমি একটু ডিফারেন্সিয়েশন করি তাহলে dy বাই dt ইকুয়াল টু 2 থাকবে, tan ইনভার্স বলতে 1 বাই 1 প্লাস স্কয়ার বলতে t স্কয়ার, যেহেতু t সাপেক্ষে t আছে আলাদা ডিফারেন্সিয়েশন করার দরকার নাই। তাহলে আমাদের যদি x কে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি 2 ডিভাইডেড বাই 1 প্লাস x, সরি t স্কয়ার, ওকে? এখন আমাদের বের করতে হবে কি ddx অফ y, তাহলে আমরা dx অফ y এটাকে কি লিখবো, d dt dx dt এরকম লিখবো। এখন দেখো কাকতালীয়ভাবে এই দুটো মান সমান, যদি সমান হয়ে যায় তাহলে অ্যানসার কত হবে আমাদের 1। কি বুঝতে পারলাম? বুঝতে পারছো? আশা করি পরামিতিক চলক বা পরামিতিক সমীকরণের কোনো ম্যাথ যদি আসে তোমার পরীক্ষায়, এমসিকিউ বিশেষ করে অথবা রিটেন, খুব ইজিলি সলভ করতে পারবো। এই তিনটে ম্যাথ খুব ভালো করে দেখে যাবা, কথা কি বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখতে হবে। চলো আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেম আমাদের বলতেছে চেইন রুল। চেইন রুল মানে কি? দেখো তো চেইন দেখতে কেমন, এরকম, তাই না? শিকল একটা সাথে আরেকটা লাগে থাকে। এই রুলের নাম কেন চেইন রুল হলো? কারণ এই ম্যাথগুলোও আমাদেরকে সাকসেসিভলি একটার পর একটা ডিফারেন্সিয়েশন করতে হবে। কথা কি বুঝছো? মানে ব্যাপারটা এরকম, তুমি x ধরে নিবা, x না, ঠিক আছে? x ধরে নিলা কিন্তু x না, আবার ডিফারেন্সিয়েশন, ওটা x না, আবার ডিফারেন্সিয়েশন, ওইটা x না, আবার ডিফারেন্সিয়েশন, মানে একটা চেইনের মধ্যে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট অথবা একদম এক্সাক্ট সূত্র পর্যন্ত না যাও, ঠিক আছে? মানে যতক্ষণ পর্যন্ত x না এই শব্দটা আছে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে এই চেইন রুলটা, ওকে? চলো আমরা প্রবলেম দেখি। দেখো এখানে কি বলা হচ্ছে, y ইকুয়াল টু
ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স। দেখো আমরা প্রবলেমে যাচ্ছি। প্রবলেমটা কি বলা হচ্ছে? y ইকুয়াল ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স, মানে ই হচ্ছে তিনটা। কথা কি বুঝতে পারলা? এই ম্যাথগুলোর ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি, এটা তো তোমার জাস্ট কথাটা মনে রাখো, ম্যাথ পেয়ে যাবো। y লিখি একটু আমরা, আবার থাকতে পারতো ই, চারটা পাঁচটা থাকতে পারে, কোনো প্রবলেম নেই। তাহলে কত হচ্ছে এক্স। তুমি মনে রাখবা একটা করে ই বাদ দিয়ে তুমি লিখবা, একটা করে ই বাদ দিয়ে তুমি লিখবা, এটাই অ্যান্সার। দেখো ই মানে প্রথম আমি পুরোটাই লিখবো, লিখলাম, পরেরটাতে একটা ই বাদ দেবো, তার মানে দুইটা ই থাকবে, এরপর আরেকটা ই বাদ দেবো, এই যে একটা থাকবে, তার মানে এটাই আমাদের অ্যান্সার। তুমি বুঝতে পারলা? তোমার যদি 10টা ই থাকে, তার মানে এরকম 10টা 9টা 8টা 7টা 6টা 5টা এরকম চলতে থাকবে, 10টা পদ হবে। কি জন্য হয় এটা একটু আমরা এখন দেখি। মানে আমি তো বললাম যে এটা জাস্ট মনে রাখার জন্য, এবং কি জন্য হয় সেটা দেখো। আমি বললাম এই অংশটুকু হচ্ছে আমাদের এক্স, ঠিক আছে? যদি এক্স হয়, এখন বলো ডি dx অফ ই টু দি পাওয়ার এক্স, এটা ফর্মুলা কি? ই টু দি পাওয়ার এক্স, তাই তো? ই টু দি পাওয়ার এক্স। এখন আমি যদি এই অংশটাকে এক্স হিসেবে কনসিডার করি, তাহলে এটা কি ই টু দি পাওয়ার এক্স হলো না? ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স মানে কি? ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এটা এক্স না, আবার ডিফারেন্সিয়েশন, কিন্তু ডিফারেন্সিয়েশন করতে গিয়ে তখন আবার এটা এক্স। কথা কি বুঝতে পারছো? আবার তাহলে ডিফারেন্সিয়েশন করলাম, আবার তখন যখন আবার এটা এক্স ধরলাম, তখন পুরোটা ই টু দি পাওয়ার এক্স আসলো, এখন ডি ডিএক্স এর ডিফারেন্সিয়েশন হয়ে গেছে 1। কথা কি বুঝতে পারছো? এই জন্য আমরা লিখিনি, এটা একটু খুব সিনসিয়ারলি মাথায় রাখতে হবে। এখন তোমাদের কাছে কোশ্চেন, বলো আমি যদি এটার উপরে স্কয়ার দিয়ে দিই কোনো কারণে, ধরো প্রবলেমটা এমন, এটাই প্রবলেম দিলাম, জাস্ট এখানে শুধু স্কয়ার দিয়ে দিছি, তাহলে কি হবে এখন বলো? দেখো আমরা কি বললাম, প্রথমত এইটুকু কি ধরবো? এক্স ধরবো, তাহলে আমি ধরলাম ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স বলতে কত? ই টু দি পাওয়ার এক্সই থাকবে, ই টু দি পাওয়ার এক্স। কিন্তু এটা এক্স্যাক্টলি এক্স না, তাহলে ওটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন, তাহলে এখন কি এটা আবার কি হয়ে যাবে? এখন আবার এইটা আমাদের এক্স, ঠিক আছে? তাহলে আমরা পুরোটা লিখবো, প্রথমত ই টু দি পাওয়ার এক্স স্কয়ার লিখলাম, এরপর কি হলো? এইটা আবার এক্স হলো, তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স। এখন আবার এইটা আমাদের এক্স, কি বুঝতে পারলা? মানে এইটুকু আমাদের এক্স, তাহলে এইটুকু এক্স ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 2x। তার মানে অ্যান্সারটা আমাদের হচ্ছে 2x। কথা বুঝতে পারলা? না বুঝো নাই? না বুঝলে কমেন্টে জানাবা, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখো আশা করি বুঝতে পারছো। আমরা চলো এই রিলেটেড আরেকটা প্রবলেমে যাই, একটু নতুন সূত্র দেখবো আমরা। দেখো এখানে কি বলা হচ্ছে, y equal to a to the power a to the power a to the power x হলে এখন তুমি কি করবা? তাই না? এটা চিন্তার বিষয় না, তাই তো? হ্যাঁ, চিন্তার কোনো কারণ নাই। ওখানে ই একটা কনস্ট্যান্ট ছিল, এখানে এ একটা কনস্ট্যান্ট, কিন্তু প্রবলেম হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর যে ফর্মুলা, সেটা ডিরেক্টলি আমাদের হয়ে যায় ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এ টু দি পাওয়ার এক্স এর যে ফর্মুলা, এ টু দি পাওয়ার এক্স এর যে ফর্মুলা, এই ফর্মুলাতে আমি ডিরেক্টলি এ টু দি পাওয়ার এক্স তো লিখবো, সাথে আরো লন এ লিখতে হবে, মানে এই অংশটাই আবার এখানেও আসবে লন আকারে, ঠিক আছে? যদি তাই হয় আমরা এখন কিভাবে সলভ করব? ঠিক আছে, চলো আমরা সলভ করি। দেখো লন এ এই অংশটা আসবে, এটা তো নিশ্চিত আসবে, তাহলে চলো আমরা দেখি। ডিরেক্ট যতটা আছে লিখতে থাকো, লিখলা, এরপর কত লিখবা? লন এ। এ বলতে কত? তুমি কাকে এ ধরে নিছো প্রথমত? দেখো আমি প্রথমত কোনটাকে এ ধরছি, এটা কিন্তু একটা মেইন ব্যাপার। প্রথমত আমি এই পুরোটাকে কি ধরে নিছি? এক্স। পুরোটাকে কি ধরে নিয়েছি? এক্স। তাহলে এ কত? এইটা, তাহলে কত হবে? লন এ। আবার এখন কথা হচ্ছে এক্স তুমি কোনটাকে ধরলা? এক্স তুমি ধরছো কোনটাকে? এইবার কিন্তু এক্স ধরছে, মানে এখানে ধরছিল এক্স এইটুকুকে, এবার যেহেতু এটা শেষ, এই এর কাজ শেষ, তাহলে উপরের এ টু দি পাওয়ার এক্স এইটুকুর কাজ আসবে। তাহলে দেখো
a টু দি পাওয়ার x, এখানে আমি x ধরবো কোনটাকে, এইটাকে। বুঝতে পারলাম? তাহলে a টু দি পাওয়ার x বলতে কি আবার a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x, কিন্তু কথা হচ্ছে a ধরছো কোনটাকে, এইটাকে, তাহলে আবার কত হবে ln a। বুঝতে পারলাম? এর শেষ কাজ। এখন থাকতেছে কত, a টু দি পাওয়ার x, তো এটা তো ডাইরেক্ট আমাদের ফর্মুলা, তাহলে আমি ডাইরেক্ট ফর্মুলা বসাচ্ছি a টু দি পাওয়ার x ln। বুঝতে পারলাম? এখন বলো তাহলে এটা অ্যান্সার কত? তাহলে অ্যান্সার আমি ডাইরেক্ট লিখি 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার x ln 2। এগেইন এইটুকু আমি x ধরে নিছি, তাহলে 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার x ln 2 ইনটু 3 টু দি পাওয়ার x ইনটু ln 3। আচ্ছা, এটা একটু খারাপ লাগতেছে, ln 3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বুঝতে পারলা? খুব ইজি। কিভাবে তাহলে মনে রাখবা? যা আছে তাই, একটা করে এ কমবে, কমলো। এখন লন কতটা আকারে থাকবে? লন থাকবে ln a ln a ln a। ঠিক আছে? দেখো এখন ব্যাপারটা বোঝো, ln 2 ln 3, তাই হয়েছে না? দেখো ln 2 ln 3। বুঝতে পারলা? ইন্টারেস্টিং ব্যাপার, মানে তুমি জাস্ট শুধু একটা মনে রাখো। আবার বলি একটু, দেখো a টু দি পাওয়ার x পুরোটা লিখবা, তারপর একটাই বাদ দিবা, এবার একটাই বাদ দিবা, এরপর লিখবা x এর ডিফারেন্সিয়েশন কত হবে, 1, ওটা লিখলাম না আমরা। ঠিক আছে? এরপর দেখো কি বললাম আমরা, ln 2 ln 2। সিমিলারলি এটাতে দেখো পুরোটা লিখলাম, একবার একটা 2 বাদ দিলাম, এরপর এই 2 বাদ দিলাম, এরপর এটা করলাম। ঠিক আছে? এখন আবার কি করব আমি, দেখো এরপর হিসাব কি করব, ln 2 ln 3 ln 2 ln 3। বুঝতে পারলা? তুমি পাশাপাশি লিখতে পারো, আমি একটু সিকোয়েন্স অনুযায়ী লিখে ফেলছি। চলো আমরা নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেমে যাওয়ার আগে আমাদের কিছু ফাংশন সম্পর্কে একটু জানতে হবে। আমরা পরামিতিক ফাংশন সম্পর্কে জানলাম, এবার আমরা জানবো অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশন গুলো কি সেটা একটু জেনে আসি। দেখো তুমি খুব ইজিলি একটা লিখতেছো, যে f of x equal to x square plus 2x plus 3। ঠিক আছে? ওকে, কোনো প্রবলেম নাই। এখন তুমি মনে করো লিখতেছো f of z equal to z square plus 3z plus 2। ওকে, কোনো প্রবলেম নাই। কিন্তু সমস্যা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যদি একাধিক চলক একসাথে থাকে, এখানে কি একটা চলক আছে না, এখানেও একটা চলক আছে z, এখানে x, এভাবে লিখতে পারছি। কিন্তু সমস্যা হলো যদি এভাবে থাকে 3xy plus y square plus 3x square plus xy থাকতে পারে না। তো তখন কি তুমি f of x f of z এভাবে লিখতে পারবে না? পারবে না। তখন এই ফাংশনটাকে আমাকে লিখতে হবে f of x y। ওকে, আর এই সকল ফাংশনকেই বলা হচ্ছে অব্যক্ত ফাংশন। মানে অব্যক্ত ফাংশনগুলোকে f of x y আকারে লিখতে হয়। দুইটা চলক, দুইটা এখানে দুইটাই থাকতে হবে। কথা কি বুঝছো? এবং দুইটাই কি মিক্স থাকবে, যে কোথাও মিক্স থাকতে পারে। ধরো এটা একটু স্কয়ার দিয়ে দিই, ঠিক আছে? এরকম। তো চলো আমরা অব্যক্ত ফাংশনের এখন কথা হচ্ছে অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে তুমি কি করে খুব ইজিলি সলভ করবে, এটা একটু চিন্তার বিষয় এখন। তো দেখো আমরা কি করে চোখের পলকে সলভ করে ফেলি। ধরো একটা ফাংশন f of x এবং y, এটা দেয়া আছে, কিছু একটা দেয়া আছে, এখানে আমরা সলভ করব। তাহলে তোমাকে বের করতে বলা হয়েছে ddx of y, মনে করো এটা বের করতে বলা হয়েছে। এখন কথা হচ্ছে এই যে ফাংশনগুলো এখানে থাকবে, যে অংশগুলো থাকবে, এর ভিতরে x y মিক্স আছে, তাই না? তাহলে আমরা শর্টকাটটা হচ্ছে ddx of y equal to minus del x function of x y del y function of x y। কি বুঝতে পারলা? এখন কথা হচ্ছে এই ডেল শব্দটা হয়তো তোমাদের কাছে নতুন, অনেকের কাছে নতুন না, আবার অনেকের কাছে নতুন। এখন এইটা বলতে বোঝাচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক ব্যবকলন।
এখন আংশিক ব্যবকলনের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? শুধুমাত্র যার সাপেক্ষে চেঞ্জ হবে, কার সাপেক্ষে এখানে চেঞ্জ হচ্ছে? এক্স এর সাপেক্ষে। তার মানে এক্স কেই শুধুমাত্র পরিবর্তন করবে, বাকি যে ওয়াই এখানে থাকবে এই ফাংশনে, ওয়াইটাকে সে কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট করবে। ওকে, একইভাবে এখানে শুধু ওয়াই এর সাপেক্ষেই চেঞ্জ হবে, আর এক্স কে সে কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট করবে। কথা কি বুঝছো? তাহলে শুধুমাত্র যদি প্লাস এক্স এরকম একটা ফাংশন থাকে, সেটা হয়ে যাবে 0 যদি আমি এটা কাউন্ট করি। আর উপরের ক্ষেত্রে এক্স এর সাপেক্ষে পরিবর্তনে যদি শুধুমাত্র থাকে, মনে করো 3y একটা ফাংশন আছে, সেক্ষেত্রে কি হয়ে যাবে? 3 কনস্ট্যান্ট, ওয়াই কেও সে কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট করবে, এক্ষেত্রে 0 হয়ে যাবে। কি বুঝতে পারলা? ওকে, চলো প্রবলেম দেখি। প্রবলেম দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো অব্যক্ত ফাংশন এটা, কারণ কি এক্স এর সব মিক্স হয়ে গেছে, বিশেষত এখানে তো সরি দেখো এখানে এক্স ওয়াই মিক্স আকারেই আছে, তুমি এটাকে আলাদা ওয়াই ইকুয়াল টু সামথিং লিখতে পারবে না। তাহলে আমরা কি লিখতে পারতেছি? দেখো এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এটা তো লিখতে পারি, কোনো সমস্যা আছে? সমস্যা নেই। তাহলে আমরা ডিরেক্ট লিখতেছি বিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু এই যে মাইনাস লিখলাম। উপরে কি কথা ছিল? উপরে ছিল এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, নিচে কি ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এখন বলো, আমি যদি এই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে এক্স হয়ে যাবে কত? 1, আমি লিখলাম 1। ওয়াই কে কি হিসেবে সে কাউন্ট করবে? কনস্ট্যান্ট হিসেবে, তাহলে ওয়াই হয়ে যাবে আমাদের 0। ওকে, এরপর কি ওয়াইটাকে সে কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট করবে, আর এক্স হয়ে যাবে কত? 1, দ্যাট মিন্স মাইনাস ওয়াই স্কয়ার। বুঝতে পারলাম? এরপর আসো, নিচে কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব আমরা? ওয়াই এর সাপেক্ষে। তাহলে এক্স কে সে কি হিসেবে কাউন্ট করবে? কনস্ট্যান্ট। 0 হয়ে গেল। ওয়াই কে ওয়াই স্কয়ার, দ্যাট মিন্স 2y, ওয়াই এর সাপেক্ষে যেহেতু। এরপর হচ্ছে মাইনাস এক্স কনস্ট্যান্ট হিসেবে থাকবে, ওয়াই স্কয়ার, দ্যাট মিন্স 2y। তাহলে অ্যান্সার আমাদের কত? -1 প্লাস ওয়াই স্কয়ার, 2y যদি কমন নেই 1 মাইনাস এক্স। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বুঝতে পারলা? এটা হচ্ছে অব্যক্ত ফাংশনের খুব ইজিলি ডিফারেন্সিয়েশন করার ওয়ে। দেখো আমরা নেক্সট প্রবলেমে যাই। আশা করি এইটা করলেই তোমরা অব্যক্ত ফাংশন রিলেটেড প্রবলেমগুলো খুব ইজিলি ধরতে পারবা। দেখো কি বলা হচ্ছে, এটা একটা ফাংশন দেয়া আছে, ডি ওয়াই অফ এক্স বের করতে বলছে। এটা অবশ্যই অব্যক্ত একটা ফাংশন, তাহলে আমরা বের করতেছি ডি এক্স ওয়াই মাইনাস কি করবা? এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন উপরে, নিচে ওয়াই এর সাপেক্ষে। তাহলে এক্স এর সাপেক্ষে এক্স স্কয়ার হয়ে যাবে আমাদের কত? 2x। ওকে, এরপর কত? 2 কনস্ট্যান্ট, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই কনস্ট্যান্ট, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি তো, তাহলে -2y প্লাস। এখন কথা হচ্ছে, আমি যদি এটাকে -1 ইকুয়াল 0 কনসিডার করি, তাহলে হিসাবটা একটু সুবিধা হবে। দেখো এক্স এর সাপেক্ষে ওয়াই কনস্ট্যান্ট, দ্যাট মিন্স 0 - 0। ওকে, এখন আসো এই ফাংশনটাকে কিসের সাপেক্ষে আবার আমি ডিফারেন্সিয়েশন করব? ওয়াই এর সাপেক্ষে। তাহলে ওয়াই এর সাপেক্ষে এক্স কি? কনস্ট্যান্ট, পরিবর্তন হবে না এখানে। তাহলে এই এক্সটা পরিবর্তন হবে না, দ্যাট মিন্স -2x, ওয়াই হয়ে গেল 1, আর প্লাস 2 × 2 4y, 1 হয়ে গেল 0, প্লাস মাইনাস হোয়াটএভার। 2 যদি কমন নেই -x প্লাস 2y, 2 2 ক্যান্সেল। তাহলে এই মাইনাসের ইফেক্টের কারণে y - x, 2y - x, এটা হচ্ছে আমাদের आंसर। কি বুঝতে পারছো? একটু মাথা ঠান্ডা রেখে এই প্রবলেমগুলো দেখতে হবে, বুঝছো? মাথা একদম কুল। দেখো আমরা নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম আমাদের একই কন্ডিশন। এখানে এ হচ্ছে কনস্ট্যান্ট একটা ভ্যালু, এ তো অলরেডি মানে অটোমেটিক 0 হয়ে যাবে। তাহলে আমরা প্রবলেম সলভ করি। দেখো মাইনাস দিলাম, ইকুয়াল এই যে মাইনাস এক্স এর সাপেক্ষে 3x স্কয়ার প্লাস 3ay, এটা কনস্ট্যান্ট ছিল, x হয়ে গেল 1, লিখলাম না, প্লাস 0 প্লাস 0, x এর সাপেক্ষে y 0, কনস্ট্যান্ট তো অটোমেটিক 0। এরপর আমি কি করব? নিচে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে x হয়ে যাবে অটোমেটিক 0 প্লাস 3a
এখানে আমাদের কত থাকবে, x থাকবে, কারণ কি y হয়ে যাবে এবার আমাদের কত 1 আর y প্লাস 3 y স্কয়ার মাইনাস 0। দ্যাট মিন্স একটু সিম্পলিফিকেশন, 3 কনস্ট্যান্ট কমন নিলে x স্কয়ার প্লাস ay, আর যদি এখানে 3 আমি কমন নেই ax প্লাস y স্কয়ার ক্যান্সেল। কি বুঝতে পারলা? এটা হচ্ছে আমাদের কি आंसर। চলো আমরা নেক্সট প্রবলেমে যাই। দেখো এই প্রবলেমটা ইনফিনিটি নাম্বার পর্যন্ত পদ আছে। এখন তোমাকে বলা হচ্ছে যে আটলান্টিক মহাসাগর থেকে 2 বালতি পানি উঠাবা বা 1 বালতি পানি উঠাবা, আবার কিছুদিন পর আটলান্টিক মহাসাগরে গিয়ে তুমি 2 বালতি পানি ঢেলে দিবা। তাহলে এখন বলো তোমার আটলান্টিক মহাসাগর থেকে 2 বালতি পানি উঠালে এবং পরবর্তীতে 2 বালতি পানি অ্যাড করলে কিসের পরিবর্তন হবে? কোনো কি আদৌ পরিবর্তন হবে? হবে না, কারণ 2 বালতি পানি তো ওখানে ম্যাটারই না, ইনফিনিটি নাম্বার অফ পানি মানে ওয়াটার। ঠিক আছে, এই হলো ব্যাপার স্যাপার। তো এই যদি হয় ব্যাপার, তাহলে দেখো আমরা আগে ইনফিনিটি আছে না এখানে, তো পুরাটাকে আমি y হিসেবে কনসিডার করতে পারি। দেই আছে। এখন কোনো একটা অংশ যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে বাকি অংশ কি y না? মানে 1 বালতি পানি উঠালা, বাকি অংশ পানি তো আছে নাকি? এই সেম অবস্থা। যদি তুমি এই অংশটাকে মানে যে অংশটা পুনরাবৃত্তি হচ্ছে সেই অংশটাকে আমি বাদ দিই, যে অংশটা পুনরাবৃত্তি হচ্ছে সেই অংশটাকে যদি আমি বাদ দেই √x, এই অংশটাকে যদি বাদ দেই, এই পুরো অংশটা সমান কি আবার কি আমার হবে y। তাহলে আমি লিখতে পারি y ইকুয়াল টু √x প্লাস কত y। এখন হিসেবের সুবিধার জন্য আমি যেটা করব স্কয়ার করে দেব, আমি এটা লিখতে পারি। এটা অবশ্যই একটা অব্যক্ত ফাংশন। ওকে, তাহলে অব্যক্ত ফাংশন যদি হয় তাহলে আমাদেরকে যদি ddx বের করতে বলে, তাহলে দেখো ddx অফ y, তাহলে আমি কি করব, আচ্ছা মাইনাস মিস হয়ে গেল, মাইনাস x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, x এর সাপেক্ষে এটা 0 এটা 0, তাহলে হয়ে যাবে -1, আর y এর সাপেক্ষে কত হয়ে যাবে 2y -0 -1। ভেরি সিম্পল, এটা মাইনাস মাইনাসে প্লাস 1 2y -1। দেখো অ্যানসার কোথায় আছে আমাদের, 1 ডিভাইডেড বাই 2y -1, দ্যাট ইজ ওকে। দেখো ইনফিনিটি আছে দেখে তুমি ভয় পাবা, কিন্তু আসলে ভয়কে জয় করতে হবে। ওকে, কিভাবে জয় করলাম, তুমি যে অংশটা পুনরাবৃত্তি হচ্ছে সেই অংশটাকে বাদ দিয়ে বাকি অংশটাকে আবার তুমি y হিসেবে কনসিডার করলে। যদি কনসিডার করো তাহলে আমরা কি করব, রুটকে কাটে দেওয়ার উপায় বর্গ করে দেওয়া, এগুলোকে এক পাশে নিলাম, এরপর আমরা কি করলাম নরমাল ওয়ে, এর আগে যা করলাম। ওকে, চলো আমাদের নেক্সট প্রবলেম। দেখো এখানে আমরা 2টা সম্ভাব্য প্রবলেম দিয়ে রেখেছি। এই প্রবলেমগুলা এখনো কোথাও আসেনি, এর আগেটা আসছে মনে হয়, আগেটা দেখো হ্যাঁ জগন্নাথ ইউনিভার্সিটিতে 13-14 সেশনে আসছে। এই 2টা ভবিষ্যতে আসবে, এটা নিশ্চিত থাকতে পারো। তা দেখো আমরা এই প্রবলেমটা সলভ করতেছি। দেখো এটা যদি আমি লিখি কি লেখা যাবে, y ইকুয়াল টু √x, পুরোটা y x বাদ দিলে, ওকে, তাহলে কি লিখতে পাবো y স্কয়ার -xy ইকুয়াল টু 0। তাহলে এখন যদি আমি এটাকে ddx অফ y যদি আমি বের করতে চাই, তাহলে মাইনাস কি করব x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, x এর সাপেক্ষে y 0 y স্কয়ার 0 মাইনাস x হয়ে যাবে 1, জাস্ট y টা টিকে থাকবে। ওকে, y টা যদি টিকে থাকে, নিচে যদি আমি আবার কি করব y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, y এর সাপেক্ষে y স্কয়ার কি হয়ে যাবে 2y, দ্যাট মিন্স 2y। এরপর কি করব x হয়ে যাবে কনস্ট্যান্ট ভ্যালু, চেঞ্জ হবে না এখানে, তাহলে মাইনাস জাস্ট x। হিসাব কিতাব করি, মাইনাস ক্যান্সেল -x, এইটা হচ্ছে आंसर। ভেরি ইজি। ওকে, চলো আমাদের দ্বিতীয় প্রবলেম। এখানকার দ্বিতীয় প্রবলেমের সেম অবস্থা, y ইকুয়াল টু √cos x প্লাস y স্কয়ার যদি করি y স্কয়ার -y মাইনাস cos x ইকুয়াল টু 0। আমি যদি এইটাকে একটু ডিফারেন্সিয়েশন করি কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েশন করি
তাহলে তুমি কি পাবা? দেখো মাইনাস উপরে কার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এক্স এর সাপেক্ষে। এক্স আছে এখানে, এই দুটোতে এক্স আছে নাই, তাহলে জিরো। এখানে এক্স আছে, তাহলে মাইনাস কজ এক্স এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস সাইন এক্স, তার মানে প্লাস সাইন এক্স। ওকে, এবার দেখো ওয়াই স্কোয়ার, ওয়াই এর সাপেক্ষে ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েশন টু ওয়াই। ওকে, ওয়াই হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0, তাহলে আমাদের কত হচ্ছে? -1। তাহলে হচ্ছে আমাদের -sin x to y -1. This is our expected result. ওকে, কি বুঝতে পারছো? অব্যক্ত ফাংশনের প্রবলেমগুলা বোঝা গেছে কি যায়নি? কমেন্টে জানাবা। ওকে, চলো আমরা নেক্সট প্রবলেমে যাই। দেখো এখানে একটু ভুল আছে, ভুল বলতে এটা ইনফিনিটি নাম্বার পর্যন্ত চলতে থাকবে, ইনফিনিটি। ওকে, তাহলে এখানেও কি সিমিলারলি পাওয়ার 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 ইনফিনিটি। তাহলে আমি কি লিখতে পারি? y টু দি পাওয়ার x টু দি পাওয়ার y। এখন কথা হলো, কথাটা কি? পাওয়ার হয়ে গেল যে, কি করে করবা? লন নাও রে ভাই, লন নিবা, y ln x। কি করবা? একদিকে নিবা, এই তো ঝামেলা শেষ। এবার আমরা কি করব? ডিফারেন্সিয়েশন করব। এই যে মাইনাস, কি করব? x এর সাপেক্ষে y 0, কোনো কথাবার্তা নেই। y টা এখানকার কনস্ট্যান্ট, কারণ গুণ অবস্থায় আছে, তাহলে ln x 1/x, দ্যাট মিন্স মাইনাস y/x। ওকে, এরপর আসো, এরপর কি বলা হচ্ছে? এরপর কিসের সাপেক্ষে নিচে? x এর সাপেক্ষে, সরি y এর সাপেক্ষে। y এর সাপেক্ষে ln y 1/y, তাহলে 1/y লিখে ফেললাম। এরপর কত হবে? y টাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের কত হবে? 1 হয়ে যাবে, ln x টিকে যাবে, তার মানে মাইনাস ln x। এটা একটু আমরা সুন্দরভাবে যদি লিখি y/x, আর এখানে যদি y টাকে আমরা একটু এইভাবে লিখি, তাহলে 1 y ln x। উল্টায় যদি দিতে পারি আমরা, তাহলে x নিচে আসবে, y উপরে চলে যাবে, y স্কয়ার x 1 y ln x। এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। কি বুঝতে পারলা? আশা করি বুঝতে পারছো। চলো আমাদের নেক্সট প্রবলেম, আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো এই প্রবলেমে কি বলা হচ্ছে? y ইকুয়াল x টু দি পাওয়ার y হলে 1 মাইনাস, এটা কিছু একটা বলছে মান কত। এখন এই কোশ্চেনে আমাদের আগের কোশ্চেনের মতোই u টু দি পাওয়ার v, এরকম, মানে দুইটাই x এর ফাংশন, অর্থাৎ ভেরিয়েবলের ফাংশন। ঠিক আছে, এখানে x y দুইটাই ভেরিয়েবল। তাহলে আমরা কি করতে পারি? আমরা এটাকে একটু জাস্ট মডিফাই করি, ln y ইকুয়াল ln x টু দি পাওয়ার y, ln y ইকুয়াল টু লগারিদমের নিয়ম অনুযায়ী y ln x। আমি এইটা পাইলাম। ঠিক আছে, এখন আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে এইটাকেই, এবং এরপরে যে অংশটুকুর মান বের করতে বলছে ওই অংশটুকুর মান আমি বের করব। ওকে, তাহলে আমরা একপাশে একটু নিয়ে আসি হিসেবে সুবিধার জন্য, y ln x ইকুয়াল 0। এইটা একটা আমাদের কি অব্যক্ত ফাংশন, তাই তো? যদি অব্যক্ত ফাংশন হয় তাহলে আমরা কি করে ডিফারেন্সিয়েশন করে ডিরেক্ট মানটা বের করব সেটা আমরা অলরেডি জানি, তাই তো? চলো আমরা সেই অনুযায়ী সমাধান করি। তাহলে আমরা কি করব? উপরে ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে, নিচে ডিফারেন্সিয়েশন করব y এর সাপেক্ষে, তাই তো? যদি তাই হয় তাহলে এই অংশটা আমাদের এখানে কনস্ট্যান্ট থাকবে x এর সাপেক্ষে যখন আমি ডিফারেন্সিয়েশন করব, তাহলে এই অংশটা হয়ে গেল আমাদের 0। ওকে, মাইনাস y কনস্ট্যান্ট থেকে গেল ln x 1/x। ওকে, নিচে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব আমরা? y এর সাপেক্ষে, y এর সাপেক্ষে ln y 1/y মাইনাস y হয়ে যাবে 1, জাস্ট আমরা রাখবো ln x। ওকে, দেখো আমরা কি করি এরপর। আমরা লিখে নিলাম এই অংশটুকু, এখন জাস্ট একটু সিম্পলিফাই করি। মাইনাস মাইনাস ক্যান্সেল, y ডিভাইডেড বাই x 1/y মাইনাস ln x। এখন আমি যদি নিচের অংশটাকে লসাগু করি,
1 মাইনাস ওয়াই লন এক্স, আর উপরে থাকবে ওয়াই বাই এক্স। তাহলে আমাদের হিসাব যদি আমি একটু করি তাহলে কত আসতেছে দেখো, ওয়াই স্কোয়ার এক্স 1 মাইনাস ওয়াই লন এক্স, এটা আমাদের আসতেছে ডিফারেন্সিয়েশন। কিন্তু আমাকে এই অংশটুকুই শুধুমাত্র বের করতে বলেনি, আমাকে এই অংশটুকুই শুধুমাত্র বের করতে বলেনি, আমাকে বের করতে বলছে এই পুরো অংশটুকু। ওকে, এখন ডিফারেন্সিয়েশনের নিয়মে আমরা জানি ভিত্তি যদি না থাকে লগ এবং লন একই কাজ করে, ঠিক আছে? তাহলে এখানকার লগ এখানকার লন এই অংশটুকু সেম, তাহলে আমরা সেই অনুযায়ী হিসাব করি। এখন দেখো আর গুণ দাও 1 মাইনাস ওয়াই লন এক্স ডি dx of y equals to y square divided by x। এইরকম কোন ফরম্যাট কি অ্যান্সারে আছে? আমাদের এইরকম কোন ফরম্যাট অ্যান্সারে নাই। তাহলে তুমি এখন কি করতে পারো, তাই তো? তাহলে এখন আমি কি করতে পারি সেটা হচ্ছে আমাদের কথা। তাহলে এই যে অংশটা আমি পাইলাম, এই যে অংশটা আমি পাইলাম, এই অংশটাকে এমন ভাবে মডিফাই করতে হবে যাতে করে এগুলোর ভিতর কোনো একটা অংশ আসে, তাই তো? এবং সবগুলোরই দেখো এক্স টু দি পাওয়ার সামথিং এক্স টু দি পাওয়ার সামথিং এক্স টু দি পাওয়ার সামথিং এরকম ফরম্যাট আমাদের আছে, এরকম ফরম্যাটই তো আছে, তাই না? তাহলে তাই যদি হয় তাহলে আমার অ্যান্সারটা কত হবে? এখন একটু বোঝার বিষয় কি দেখো, আমরা এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই এর ভ্যালুটা কত আছে? এক্স টু দি পাওয়ার ওয়াই। আমি যদি এখানে ভ্যালু ইনপুট দেই তাহলে কত হয় একটু দেখো। এই অংশটা মিশাই দিলাম, আমাদের দরকার নেই। 1 মাইনাস ওয়াই লন এক্স এক্স ইকুয়াল ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। এখন দেখো এক্স আমি লিখলাম, ওয়াই এর ভ্যালুটা এখানে বসাই দিলাম, এক্স ওয়াই স্কোয়ার। হিসেব অনুযায়ী আমাদের এটা হওয়া উচিত 2y নিচে x, তাহলে x 2y মাইনাস 1। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা আলটিমেটলি কত? অ্যান্সার আলটিমেটলি আমাদের এটা, এবং এইটাই আমাদের এখানে দেয়া আছে। কোথায় দেয়া আছে? এটা দুটো একই, এটা হয়তো একটু ভুল হয়েছে, এটা আমাদের প্লাস হতো, কারণ একই রকম অ্যান্সার অপশন দুইটা হইতে পারে না, এটা হচ্ছে প্লাস মাইনাসের ব্যাপার। ওকে, তাহলে আমরা কি করে করলাম? প্রথমত যেহেতু এটা একটা অব্যক্ত ফাংশন, এটাকে একটু আমরা সিম্পলিফাই করলাম। ওকে, যদি সিম্পলিফাই করি দেন আমরা যে অংশটাকে পাইলাম ওই অংশটাতে আমরা ডিরেক্ট যে শর্টকাটটা অ্যাপ্লাই করি সেটা অ্যাপ্লাই করলাম। এরপর কি করলাম? আমরা দেখলাম এই অংশটুকু মান হতে পারত, কিন্তু প্রবলেম হচ্ছে অপশনে এরকম কোনো ভ্যালু দেয়া নেই। তাহলে আমাদের কি করতে হবে? ওয়াই এর ভ্যালুটা এখানে তুমি বসায় দাও, জাস্ট একটু হিসাব কিতাব কর আর এই অংশটা বের করে নিয়ে আসো। ওকে, চলো আমাদের নেক্সট প্রবলেমে। দেখো নেক্সট প্রবলেম কিছুটা সিমিলার আগের মতোই। কি বলা হচ্ছে? ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল 5। ওকে, তাহলে আমি সিমিলারলি একটা কাজ করি। কি কাজ করব? ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল 5। আমি কি করতে পারি? উভয় দিকে যদি লন নেই কি হবে? ইকুয়াল টু লন 5। লগারিদমের নিয়ম অনুযায়ী এক্স ওয়াই প্লাস 1 লন ই হবে লন 5। ওকে, এখন আমরা কি জানি? লন ই ইকুয়াল টু ই টু দি পাওয়ার লন, এগুলো ইকুয়াল টু হচ্ছে 1। আমরা এই অংশটুকু জানি। যদি জানি সেটা আমি যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমি ডিরেক্ট ভ্যালুটা কত পাচ্ছি এটা আপনি দেখো, এক্স ওয়াই প্লাস 1। ওকে, এটা 1 হয়ে গেল। এরপর ওইটাকে যদি আমি বসে নিয়ে আসি তাহলে লন 5 ইকুয়াল টু 0। আমি এই অংশটাকে এখন ডিরেক্ট যে ফর্মুলাটা আমরা জানি অব্যক্ত ফাংশন থাকলে সেটা অ্যাপ্লাই করব। চলো আমরা অ্যাপ্লাই করি। ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল মাইনাস, ওকে, কিসের সাপেক্ষে করব? এক্স এর সাপেক্ষে। এক্স তাহলে পরিবর্তন হবে, ওয়াইটা আমাদের কনস্ট্যান্ট, তার মানে ডিরেক্ট ওয়াই 1 হয়ে যাবে 0, লন 5 এটাও একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটাও আমাদের 0 হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো নিচে আমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? ওয়াই এর সাপেক্ষে। তাহলে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে
ওয়াইটা অন হয়ে যাবে, এক্স থাকবে শুধুমাত্র এক্স, তারপর এগুলো তো আমাদের সিমিলার জিরো, যদি জিরো হয়ে থাকে মাইনাস ওয়াই বাই এক্স, আমাদের এইটা অ্যান্সার। তাহলে অ্যান্সার এখানে কোথায়? মাইনাস ওয়াই বাই এক্স, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বুঝতে পারলা? মানে এই ম্যাথগুলাতে জাস্ট শুধু মাথায় রাখতে হবে দুইটা কথা। প্রথম কথা কি, আমরা যেরকম কন্ডিশনে দেয়া থাক, প্রথম কথা হচ্ছে অব্যক্ত ফাংশন কিনা। যদি অব্যক্ত ফাংশন হয় তাহলে আমরা কি করব, লন নিয়ে যদি সিম্পলিফাই করা যায় সিম্পলিফাই করব। ওকে, এর পরবর্তীতে কি করব, সিম্পলিফাই করার পর ডিরেক্ট আমরা যে ফর্মুলাটা জানি ডিরেক্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেব। ওকে, এরপর অ্যান্সার বের করে নেব। তাহলে দুইটা কথা কি আবার একটু রিক্যাপ দেই। প্রথম কথা হচ্ছে সিম্পলিফাইড ফর্মে নিয়ে আসবো, দ্বিতীয় কথা হচ্ছে ফর্মুলা বা শর্টকাট অ্যাপ্লাই করব। কথা শেষ? চলো আমাদের নেক্সট প্রবলেমে যাই। দেখো এটাও একটা অব্যক্ত ফাংশন আমাদের দেয়া আছে, কারণ এটাকে আমি আলাদাভাবে y ইকুয়াল টু সামথিং এভাবে লিখতে পারবো না। ওকে, তাহলে বলা হচ্ছে এত ইকুয়াল হোয়াট অথবা সমান হবে, মানে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দুই রকম ভাবে কথাটা আসছে যে হোয়াট অথবা সমান হবে। ওকে, তাহলে আমাদের আলটিমেটলি বের করতেই হচ্ছে এটা কি, বের করতে হচ্ছে ডিওয়াই ডিএক্স। তাহলে এটা সিম্পলিফাই করার কিছু নাই, আমাদের ডিরেক্ট হিসাব কিতাব করতে পারি 5y² - 1 = 0। ওকে, তাহলে আমরা ডিরেক্ট অ্যান্সারটা লিখে ফেললাম, মাইনাস x এর সাপেক্ষে x² টুয়াইস x প্লাস 3 কনস্ট্যান্ট, x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে y কনস্ট্যান্ট, x হয়ে গেল আমাদের 1। এরপর এই অংশটাতে কোনো x নাই, পুরোটাই কনস্ট্যান্ট, তার মানে পুরোটাই 0, অন্ত 0, পুরো অবশ্যই 0। এরপর আমরা কার সাপেক্ষে করব, y সাপেক্ষে, x 0। এরপর 3 কনস্ট্যান্ট, x কনস্ট্যান্ট, y হয়ে গেল আমাদের 1 প্লাস এই অংশে 5 কনস্ট্যান্ট থেকে গেল y² y এর সাপেক্ষে 2y - 0। কি বুঝতে পারলা? তাহলে আমরা অ্যানসার কত লিখতে পারতেছি, 2x + 3y ডিভাইডেড বাই 3x + 10y। এখন আমি দেখব যে এইরকম অ্যানসার ওখানে আছে কিনা, এটা একটু খুঁজে বের করি। 2x + 3y ডিভাইডেড বাই 3x + 10y, ইয়েস, আমাদের প্রথমটা। কি বুঝতে পারলা? এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, অনেক বড় একটা ফাংশন দেওয়া আছে, ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট মাথায় রাখবো আমাদের দুইটা কথা, সিম্পলিফাইড ফরম্যাট, শর্টকাট অ্যাপ্লাই করব। ওকে, নেক্সট প্রবলেমে কি বলা হচ্ছে, আমরা নতুন একটা টাইপে এবার প্রবেশ করব। অব্যক্ত ফাংশন রিলেটেড এই কটা যে কটা করানো হলো, এই কটা একটু খুব ভালো করে তোমরা দেখার চেষ্টা করবা। আশা করি অব্যক্ত ফাংশন রিলেটেড কোনো কিছুই প্রবলেম তোমাদের হবে না। এখন আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ঢাল রিলেটেড। এখন প্রথম কথা হচ্ছে ডিফারেন্সিয়েশন যেহেতু আমরা করতেছি, তো ডিফারেন্সিয়েশনের মেইন উদ্দেশ্যটা কি, ঢাল নির্ণয় করা। আরো সহজ ভাষায় বলতে গেলে ঢালের সূক্ষাতি সূক্ষ্ম পরিবর্তন হিসাব করা, তাই তো? যদি আমরা হিসেব করতে চাই তাহলে আমাদের মনে করো একটা বক্ররেখা দেওয়া আছে, একটা বক্ররেখা দেওয়া আছে, এরকম হতে পারে। এখন বক্ররেখার প্রতিটা বিন্দুতেই, ধরো এই বিন্দু, ধরো এই বিন্দু, ধরো এই বিন্দু, এগুলো লক্ষ কোটি বিন্দু আছে, আমি জাস্ট স্পেসিফিক কিছু বিন্দু কনসিডার করলাম। দেখো তো এই বিন্দুতে যদি তোমার স্পর্শ আঁকতে বলা হয় তাহলে এটা এরকম হতে পারে, এই বিন্দুতে যদি স্পর্শ আঁকতে বলা হয় সেটা এরকম হতে পারে, এই বিন্দুতে যদি স্পর্শ আঁকতে বলা হয় সেটা এরকম হতে পারে, এটার স্পর্শক এরকম, এটার স্পর্শক এরকম, এটার স্পর্শক হতে পারে তোমার এরকম, এরকম। ওকে, তাহলে এখানে ব্যাপারটা কি ঘটতেছে, বক্ররেখার প্রতিটা বিন্দুতে ঢালের বক্ররেখার প্রতিটা বিন্দুতেই আমাদের স্পর্শকের ঢাল ভিন্ন ভিন্ন, সহজ ভাষায় ঢাল ভিন্ন ভিন্ন। ঠিক আছে, তাহলে আমরা কি করে ঢাল নির্ণয় করব, আমরা একটু কথাবার্তা বলি। দেখো আমরা জানি m = tan θ, এটা আমরা জানি। যদি অ্যাঙ্গেল জানি খুব ইজিলি জানি, কোনো প্রবলেম নাই। যদি অ্যাঙ্গেল না জানা থাকে, বিন্দু y/x, দুইটা বিন্দু ∂y/∂x, এবং এখানে যেটা স্পেশালি আমরা ইউজ করব সেটা হচ্ছে আমাদের ddx অফ y, এটাও আমাদের কি একটা ঢাল। ওকে,
তাহলে দেখো তোমরা, আমরা এখানে যেটা ইউজ করব এই তিনটা সব থেকে বেশি ইউজ করব। আমরা এই অংশটা কখন ইউজ করব? এই অংশটা আমরা কখন ইউজ করব? যখন আমাদের বক্ররেখা থাকবে। বক্ররেখা ডিফারেন্সিয়েশন করলেই আমরা ঢাল পাবো। এইটা আমি কখন ইউজ করব? যখন আমাদের অ্যাঙ্গেল জানা। অ্যাঙ্গেল জানা, ওকে। আর এম তো দুইটা ইকুয়াল, এটা ইকুয়াল টু এম, এটা ইকুয়াল টু এম। তার মানে কি পরোক্ষভাবে এই দুইটাও ইকুয়াল। কি বুঝতে পারলা? চলো আমরা এই প্রবলেমটা একটু সলভ করি। কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে যে এক্স এর কোন মানের জন্য y ইকুয়াল এক্স প্লাস 1/x বক্ররেখাটির ঢাল 0 হবে। এখন বক্ররেখার ঢাল যদি 0 হয়, m ইকুয়াল টু 0, তাহলে tan থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু কত হবে? 0 ডিগ্রি। তার মানেটা কি? বক্ররেখাটি এক্স অক্ষের সমান্তরাল। বক্ররেখাটি এক্স অক্ষের সমান্তরাল, ওকে। এটা আমাদের বলতে পারতো যে এক্স এর কোন মানের জন্য y ইকুয়াল টু এই ফাংশনটির বক্ররেখাটির স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হবে, বলতে পারতো। এখানে অন্য ভাষায় বলছে, চলো আমরা সলভ করি। দেখো এক্স এর কোন মানের জন্য এটা, তাহলে আমি কি করব? y ইকুয়াল টু এক্স প্লাস 1/x। এটা একটু আমি সুন্দর করে লিখতে পারি, এক্স ইনভার্স y। তাহলে কি লিখবো? ddx অফ y ইকুয়াল x হয়ে যাবে 1, x ইনভার্স মাইনাস 1/x স্কয়ার। ঠিক আছে? তাহলে কি 0? ঢাল 0। দ্যাট মিন্স dx অফ y ইকুয়াল 0। তাহলে আমরা মানটা বসাই দেই, 1 মাইনাস 1/x স্কয়ার ইকুয়াল টু 0। 1/x স্কয়ার ইকুয়াল টু 1, x স্কয়ার ইকুয়াল 1, অতএব x ইকুয়াল টু প্লাস এন্ড মাইনাস 1। কি বুঝতে পারলা? x ইকুয়াল টু প্লাস এন্ড মাইনাস 1। এখানে আমাদের অ্যান্সার কোথায়? সি হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? মানে মেইন কথা এখানকার আমাদের স্পর্শকের ঢাল বের করতে বলুক, স্পর্শকের সমীকরণ বের করতে বলুক, অভিলম্বের ঢাল, অভিলম্বের সমীকরণ যাই বের করতে বলুক, প্রথম কথা তোমাকে কন্ডিশনগুলো চিন্তা করতে হবে। কি কন্ডিশন? যদি একটা রেখা দেওয়া থাকে অবশ্যই সেটা ডিফারেন্সিয়েশন করতে হবে। দ্বিতীয় কথা, যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে অবশ্যই ট্যান থিটা রিলেটেড কোনো চিন্তা করতে হবে। এরপর কথা হচ্ছে বিন্দুটা দেয়া আছে কি নাই, মানে তুমি কোন বিন্দুতে ঢাল বের করবা, কোন বিন্দুতে সমীকরণ বের করবা, এটা খুব ইম্পর্টেন্ট। যদি তুমি বিন্দুটা জানো তাহলে খুব ইজিলি বের করতে পারবা, অথবা বিন্দুটাই বের করতে বলবে, অথবা বিন্দু বের করে নিয়ে তারপর তোমাকে ঢাল এবং সমীকরণ বের করতে হবে। কথা বুঝতে পারলা? মানে একটু অল্প সময়ে অনেকগুলো কথা। দেখতে থাকো তোমরা, আশা করি এরকম প্রবলেম পাবা সামনে। দেখো কি বলা হচ্ছে, আমাদের বিন্দুটা দেয়া আছে, ঠিক আছে। 0, 1 বিন্দুতে y ইকুয়াল টু e টু দি পাওয়ার x বক্ররেখার স্পর্শকের সমীকরণ কোনটি? দেখো কি বের করতে বলছে? স্পর্শকের সমীকরণ। তাহলে স্পর্শকের সমীকরণ যদি তোমাকে বের করতে বলা হয়, তাহলে অবশ্যই ওই বিন্দুতেই আমি স্পর্শক বের করব যে বিন্দুটা দেয়া আছে। বিন্দুটা 0, 1 আমি বের করলাম, কোনো সমস্যা নেই। তাহলে একটা রেখার সমীকরণ বের করতে গেলে তোমাকে অবশ্যই কি বের করতে হবে? ঢাল বের জানতে হবে। তাহলে আমি প্রথমত ওই বিন্দুতে কি করব? ঢাল জানবো, এরপর আমি ওই বিন্দুতে রেখার সমীকরণটা বের করব। ওকে, এখন একটা বক্ররেখা থেকে আমরা ঢালটা কিভাবে বের করতে পারি? তাহলে বক্ররেখার ঢাল ddx অফ y, মানে ফার্স্ট ডেরিভেটিভ। চলো আমরা করি। দেখো y ইকুয়াল e টু দি পাওয়ার x। ওকে, y ইকুয়াল টু যদি e টু দি পাওয়ার x আমাদের হয়ে থাকে, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, এটা ডাইরেক্ট ফর্মুলা। আমরা জানি e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, এটা আমাদের থাকলো, কোনো প্রবলেম নেই। এখন কোন বিন্দুতে? ddx 0, 1। এখন এই চিহ্নের দুইটা
দুই ভাবে থাকতে পারে আমাদের। প্রথম কথা বলা থাকতে পারে 0, 1 বিন্দুতে ঢাল এইটা, ওকে, অথবা 0 এটা। তাহলে আমাদের কোনো বিন্দুতে যদি ঢাল বের করতে বলে, যদি কথায় না বলে দেয়, তাহলে এরকম দিতে পারে। তাহলে তুমি এইরকম পাইতে পারো একটা দাঁড়ি বিন্দুটা, ওকে। আরো স্পেসিফিক কিছু থাকতে পারে, যেমন দেখো এরকমও থাকতে পারে y x ইকুয়াল টু 0, এরকম থাকতে পারে। তাহলে কি বলছে, ঢাল বের করবা কোন বিন্দুতে, x ইকুয়াল টু 0 বিন্দুতে, ওকে। চলো আমরা এই প্রবলেমটা সলভ করি। দেখো তাহলে আমরা কি করব এখন, 0, 1 বিন্দু, x এর মান 0, y এর মান 1, এইটুকুতে শুধুমাত্র x আছে, x এর মান 0, তার মানে আমাদের কত, ঢাল হচ্ছে 1, e টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। এখন এই রেখাগুলাতে তোমাকে প্রথমত দেখতে হবে ঢাল কোনটার এক, ঠিক আছে। চলো আমরা দেখি একটু, এটার ঢাল কত 1, এটার ঢাল 2, এটার ঢাল হচ্ছে 2, তার মানে এটা হবে না, অবশ্যই হবে না এই রেখাটা, নিঃসন্দেহে। এরপর আসো, এই রেখাটার ঢাল কত 1, কিন্তু কথা হচ্ছে এখানে y এর কোনো সমীকরণ নেই, তার মানে এটাও হবে না, বুঝতে পারলাম। এই রেখাটার ঢাল কত -1, সম্ভবই না, তাহলে অ্যান্সার অবশ্যই আমাদের এটা। তাহলে দেখো আমরা কি করে বুঝলাম এই প্রবলেমটা, আমরা জাস্ট ঢালটা বের করলাম। তুমি এটা এইভাবেও করতে পারতা, y মাইনাস y1 ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1, একই অ্যান্সার আসবে। তো আমি অপশন টেস্ট করলাম, অপশনে কি করতে হবে, ঢাল 1, কোথায় কোথায়, এখানে 2 হচ্ছে না, এখানে y এই থাকবে না, তার মানে পসিবল না, এরকম মানে এই কন্ডিশনে পসিবল না। এরপর কত হচ্ছে -1 ঢাল, এটা পসিবল না। তাহলে এই তিনটা যদি পসিবল না হয়, তাহলে অবশ্যই একে পসিবল হইতে হবে, ঠিক আছে। তাহলে এই আমাদের অ্যান্সার। চলো আমরা নেক্সট প্রবলেমে যাই। দেখো কি বলা হচ্ছে, কে এর কোন মানের জন্য y ইকুয়াল kx 1 মাইনাস x বক্ররেখার মূল বিন্দুতে বলতে কি 0, 0 বিন্দুটা আমাদের জানা, স্পর্শকটি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করবে, দেয়া আছে কি আমাদের থিটা, ঠিক আছে। আমাদের কি দেয়া আছে, থিটা দেয়া আছে। এখন দেখো এখানে প্রথমত আমাদের সমীকরণটা দেয়া আছে kx 1 মাইনাস x, তাহলে আমরা একটু সুন্দর করে লিখি kx মাইনাস k স্কয়ার, ঠিক আছে। এরপর আমরা কি করব, ফার্স্ট ডেরিভেটিভ k মাইনাস 2kx। এখন বলো এই ঢালটা আমি বের করলাম, কোন বিন্দুতে ঢাল চাই, মানে ঢাল বের করতে হবে আমাকে 0, 0 বিন্দুতে, তাহলে ঢাল আমি বের করব 0, 0 বিন্দুতে। এরপর কথা হচ্ছে এই ঢালটাই আবার x অক্ষের সাথে থিটা কোণ তৈরি করবে, তাহলে থিটা কোণ বলতে কি 30 ডিগ্রি কোণ তৈরি করবে। এখন বোঝো, তোমাকে কি বলা হয়েছে যে x অক্ষের ধনাত্মক দিকে নাকি ঋণাত্মক দিকে, এই কথাটা তুমি নিশ্চিত না। প্রথমত বলে দিছে x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করতে পারে, এটা x অক্ষ, মূল বিন্দু দিয়ে গেছে, এদিকেও তো করতে পারে 30 ডিগ্রি, তাই না, এদিকেও তো 30 ডিগ্রি তৈরি করতে পারে। তাহলে তুমি কোনটা নিবা, হ্যাঁ কোনটা নিবা এটা ডিফাইন করবে তোমার ম্যাথের উপর বা কোশ্চেনের উপর। এখন তুমি দেখো এখানে কি মাইনাস দেয়া আছে, কোনো কিছু নাই, তার মানে অবশ্যই এরা পজিটিভ কাউন্ট করছে, ওকে। প্লাস মাইনাস উভয়ই হতে পারে এক্ষেত্রে। তাহলে দেখো আমরা শেষ করি, কোন বিন্দুতে ঢাল 0, 0 বিন্দুতে, তাহলে আমরা লিখে ফেলি d dx of y 0, 0 ইকুয়াল k মাইনাস 2k ইন্টু 0, দ্যাট মিনস k। তাহলে এই ঢালটা কত পাইলাম, k। এখন দেখো কি বলা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু কত 30 ডিগ্রি। থিটা ইকুয়াল টু যদি আমাদের 30 ডিগ্রি হয়ে থাকে, তাহলে m ইকুয়াল টু tan থিটা, তাহলে tan 30 ডিগ্রি, tan 30 মানে 1/√3,
তাহলে এই এম এই ddx অফ ওয়াই tan থিটা সবই সমান, মানে সবগুলোই ঢাল রিপ্রেজেন্ট করে। তাই যদি হয় তাহলে k ইকুয়াল টু 1/√3, এইটা আমাদের অ্যান্সার। এখানে অ্যান্সার কোথায়? 1/√3। এটা বুঝতে পারলাম? আবার একটু বলি, এখানে তুমি কিন্তু নিশ্চিত না যে এক্স অক্ষের ধনাত্মক দিকে তা 30 ডিগ্রি নাকি ঋণাত্মক দিকে, মানে থিটা পজিটিভ নাকি নেগেটিভ, তুমি নিশ্চিত না। যেহেতু অপশনে এখানে সব মানে সবগুলাই কি দেয়া আছে? প্লাস দেয়া আছে, তার মানে তুমি কি কনসিডার করবা? অবশ্যই প্লাস। কিন্তু এই ম্যাথেই যদি তোমার লিখিততে আসে, ঢাকা ভার্সিটিতে মনে করো এবার লিখিততে আসলো এই ম্যাথ, তুমি কি করবা? তুমি অবশ্যই প্লাস এবং মাইনাস দুইটাই কনসিডার করবা। যদি মনে করো 2 মার্ক বা 2.5 মার্ক থাকে, তুমি যদি একটা কনসিডার করো 1 মার্ক কেটে দেবে। কষ্ট করলে ঠিকই, কিন্তু তোমার ফলাফল অর্ধেক। কথা কি বুঝতে পারলাম? খুব চিন্তা করে মাথা ঠান্ডা রেখে অ্যান্সার করবো। চলো আমাদের নেক্সট প্রবলেম। বলা হচ্ছে x ইকুয়াল 0 বিন্দুতে y ইকুয়াল টু x প্লাস e টু দি পাওয়ার x এর লেখচিত্রে স্পর্শকের সমীকরণ হবে। এত কমপ্লেক্স ভাবার দরকার নাই, ডাইরেক্ট বলো যে রেখাটা দেয়া আছে এই রেখার x ইকুয়াল টু 0 বিন্দুতে স্পর্শকের ঢাল বের করলে সমীকরণ তুমি বের করতে পারো। ঠিক আছে, চলো আমরা প্রথমত ঢাল বের করব। y ইকুয়াল টু x প্লাস e টু দি পাওয়ার x। তাহলে আমরা কি করতেছি? ddx x হয়ে যাবে 1 e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x। তাহলে কোন বিন্দুতে? x ইকুয়াল টু 0 বিন্দুতে। তাহলে ddx x ইকুয়াল টু 0 বিন্দুতে, তাহলে 1 প্লাস e টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 প্লাস 1, তার মানে 2। এটা মিশাই দিই। ওকে, আমাদের 2। এখন তুমি প্রথম তোমার উদ্দেশ্যটা কি বলো? প্রথম উদ্দেশ্য অপশন টেস্ট, মানে তুমি কমে নিয়ে আসো। এখানে ঢাল কত? 1, চললো না। এখানে ঢাল 1, চলবে না। ঢাল 1, চলবে না। ঢাল 2, হ্যাঁ, এই দুটার ভিতরে যে কোনো একটা হতে পারে। এই দুইটার ভিতর যে কোনো একটা হইতে পারে। তাহলে আমাদের অ্যান্সার অবশ্যই সি এবং ডির ভিতর আছে, তাই তো? এখন তুমি কোনটা চুজ করবা? প্রথম কথা হচ্ছে তুমি এক্স এর ভ্যালু জানো, কিন্তু ওই বিন্দুতে কি ওয়াই এর মান জানো? তুমি জানো না। তাহলে চলো ওয়াই এর মানটা আমরা বের করে নেব প্রথমত। তাহলে ওয়াই এর মানটা আমরা বের করে নিই। y ইকুয়াল টু এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স। এখানে যদি তুমি x ইকুয়াল টু 0 বসাও, তাহলে তুমি কি পাবা? 0 প্লাস ই টু দি পাওয়ার 0, 1। তাহলে তোমার বিন্দুটা হচ্ছে 0, 1। ওকে, y এর মান কত? 1, x এর ভ্যালু 0, ঢাল হলো 2, তাহলে y মাইনাস y1 1 m2 x 0। তাহলে অ্যান্সার y ইকুয়াল টু 2x প্লাস 1। আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। কি বুঝতে পারলা? তাহলে প্রথম কথা কি? প্রথম কথা হচ্ছে তোমাকে ডিফারেন্সিয়েশন করে এই অংশটুকু বের করতেই হবে, এটা হলো প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে কোন বিন্দুতে ঢাল বের করতে বলছে সেই বিন্দুর সাপেক্ষে তুমি ঢালটা বের করে নিবা, এক্সাক্ট ভ্যালুটা বের করে নিলা। এর পরের কথা হচ্ছে বিন্দুটা দেয়া আছে কিনা। বিন্দুটা যদি দেয়া থাকে ডিরেক্ট তুমি ফর্মুলাতে যাবা, বিন্দু না দেয়া থাকলে বিন্দুটা বের করে নিবা। ওকে, বিন্দু আমরা বের করে নিলাম, এরপর সমীকরণ আমরা পাইলাম এবং যেটা সির সাথে মিলে। ওকে, চলো আমাদের নেক্সট প্রবলেমে যাই। কি বলা হচ্ছে? এ এর মান কত হলে y ইকুয়াল টু ax ব্র্যাকেট 1 মাইনাস x বক্ররেখার মূল বিন্দুতে, সিমিলার কথাবার্তা, মূল বিন্দুতে 0 0 বিন্দু স্পর্শকটি x অক্ষের সহিত 60 ডিগ্রি সেটা কোণ তৈরি করে। আমরা সিমিলার ম্যাথ করলাম এর আগে, জাস্ট শুধু এখানে 30 ডিগ্রি ছিল। এবারও সিমিলার কথাবার্তা, তুমি কিন্তু জানো না যে এটা পজিটিভ নিবা নাকি নেগেটিভ নিবা অ্যাঙ্গেলটা। এবার তুমি অপশনে যাও, অপশনে প্লাস প্লাস মাইনাস, কথা কি বুঝছো? মাইনাস হইতে পারে এবার। তাহলে আমাদের কি করতে হবে? প্লাস মাইনাস দুইটাই কনসিডার করতে হবে। চলো আমরা সলভ করি। y 2x, কি বুঝতে পারলাম? এখন আমাদের কোন বিন্দুতে বের করতে বলছে? মূল বিন্দুতে, মানে 0 0 বিন্দুতে, 0 0। তাহলে x হয়ে যাবে 0, কথা ঠিক আছে? এখন আমাদের বের করতে হবে কি
থিটা দেয়া আছে আমাদের 60 ডিগ্রি। আমি এবার প্লাস মাইনাস দুইটাই নেব, কারণ আমি জানি না এখানে -1 হবে নাকি বাকিগুলো হবে। তাহলে কি করতে হবে, m ইকুয়াল টু tan 60 ডিগ্রি। তাহলে আমি কি করতে পারি, প্লাস মাইনাস সামনে দিতে পারি, প্লাস মাইনাস m। তাহলে m ইকুয়াল টু প্লাস এন্ড মাইনাস 1/√3। ওকে, তাহলে আমরা m ইকুয়াল টু 8 ঢাল, তাহলে আমি ডাইরেক্ট অ্যান্সার লিখতে পারতেছি a ইকুয়াল টু প্লাস এন্ড মাইনাস √3। এখন দেখো এখানে শুধুমাত্র √3 আছে, তার মানে এটা অ্যান্সার। যদি আমি প্লাস কাউন্ট করি তাহলে এটা আমার অ্যান্সার। কি ঠিক আছে? সোজা ছিল এটা, অনেক সোজা। আমরা কি করলাম, আমরা প্রথমত দুইটা পার্টে ভাগ করছিলাম। এটা প্রথম পার্ট হচ্ছে আমাদের লিমিটের ভিতরে আমরা সম্পূর্ণ লিমিটটাকে শর্টকাটে খুব সুন্দর করে দেখার চেষ্টা করছি। এরপর আমাদের মেইন ডিফারেন্সিয়েশনের যে ম্যাথগুলো ছিল, ডিফারেন্সিয়েশন অনেকে তোমরা ভয় পাও, আমরা চেষ্টা করেছি খুব ইজিলি এবং খুব দ্রুত কি করে তুমি এগুলো সমাধান করবা এই পদ্ধতি দেখানো। এই রিলেটেড তোমাদের কোশ্চেন ব্যাংকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো তুমি অবশ্যই এক্সারসাইজ করে যাবা। আবার আগের সেম কথা বলি, যে ভার্সিটিতে তুমি যাবা সেই ভার্সিটিতে যাওয়ার আগে অবশ্যই সেই ভার্সিটির কোশ্চেন ব্যাংক তোমাকে দেখতেই হবে, কোশ্চেন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য হলেও। ওকে, তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন শেষ। আমরা পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।